আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে কিছুক্ষণের মধ্যে। এই বিচার কাজ সারা বিশ্বকে দেখানোর উদ্যোগ নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। প্রথমবার ট্রাইব্যুনালের বিচার কাজ দেখবে সরাসরি টেলিভিশনের পর্দায়। এরই মধ্যে ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচারে যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে। জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে সুস্পষ্ট কোন অভিযোগে বিচার হবে তা নিয়েই আজ দুপুর 12টার পর শুনানি হবে। বাংলাদেশ টেলিভিশন এবং ট্রাইব্যুনালের ফেসবুক পেজে দেখানো হবে এই বিচার কাজ। রাজনৈতিক দল হিসেবে জামাতের নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 সদস্যের বেঞ্চ সকালে এ রায় দেয়। রায়ে নির্বাচন কমিশনকে অবিলম্বে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। আদালতে জামাতের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক, ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট শিশির মনির, ব্যারিস্টার নাজিব মোমেন ও ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম। এক রিট আবেদনের প্রেক্ষিতে 2013 সালে 1 আগস্ট জামাতের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। আপিল বিভাগ আজকে সে রায়কে বাতিল করেছে। প্রতীকের ব্যাপারে সিদ্ধান্ত ইসির উপর ছেড়ে দিয়েছে আদালত। হাইকোর্টের যে রায় ছিলেন এই রায়কে বাতিল ঘোষণা করেছেন এবং ইলেকশন কমিশনকে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রেজিস্ট্রেশন এবং অন্য যে সকল ইস্যু ইলেকশন কমিশনের সামনে আছে বা আসবে সেগুলো যেন দ্রুতই নিষ্পত্তি করেন। আমরা আশা করি আগামীকালকের মধ্যেই মামলার সংক্ষিপ্ত আদেশ আমরা হাতে পাব। এই সংক্ষিপ্ত আদেশ আমরা ইলেকশন কমিশনের কাছে অ্যাপ্রোচ করব। বাকিটা ইলেকশন কমিশন আইন অনুযায়ী অতি দ্রুত জামাতের নিবন্ধন এবং জামাতের প্রতীক বুঝিয়ে দিবেন, এটা আমরা প্রত্যাশা করি। আগারগাঁও বিনিয়োগ ভবনে চীন বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি চলে যাচ্ছি সেখানে। In April, we have hosted a successful Bangladesh Business Summit. Companies from all over the world attended the 5-day get-together. And again today, the biggest business delegation comes from China. During the summit, the one we had before, during the summit, a top Chinese textile plant alone announced investment of $100 million in spinning. For many years, Bangladesh has been touted as a strategic location at the heart of South Asia. Our dynamic workforce, which positions Bangladesh as an ideal destination for investment. Yet, for decades, we have failed to attract foreign direct investment. Scores of economic zones were developed, but they remain empty, in many cases being used for cattle grazing. Widespread corruption, misrule, and brutal dictatorship drove away potential investors. The July uprising, led by hundreds of thousands of young people, brought an end to those days. They are committed to create new Bangladesh. এতক্ষণ প্রধান উপদেষ্টা বক্তব্যের অংশবিশেষ দেখছিলেন। এদিকে লালমনিরহাটে জেলা জাতীয় পার্টির কার্যালয়ে লুটপাট ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত 10:30টার দিকে শহরের
আল রূপা মোড়ের কার্যালয়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় কয়েকটি মোটরসাইকেল যোগে 14 থেকে 15 জন দুর্বৃত্ত এসে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালায়। তারা প্রথমে ভাঙচুর করে ভিতরে প্রবেশ করে লুটপাট করে এবং কার্যালয়ের কিছু জিনিস বাইরে বের করে আনে। পরে কার্যালয়ে অগ্নিসংযোগ করে দ্রুত পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনলেও এরই মধ্যে পুড়ে যায় জাতীয় পার্টির কার্যালয়। দলটি জেলার সাধারণ সম্পাদক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানায়। এরপর থেকে শহরে থমথমে অবস্থা বিরাজ করছে, মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। রাজধানীর জুরাইন থেকে অবৈধভাবে মজুদ রাখা খাদ্য অধিদপ্তরে 465 মন চাল ও 487 মন আটা উদ্ধার করেছে যৌথ বাহিনী। এই ঘটনায় গুদামের মালিক সহ 4 জনকে আটক করা হয়েছে। শনিবার মধ্যরাতে এই অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। চক্রটি 4টি গুদামে গোপনে পণ্য মজুত করে রাখত। পরে খাদ্য অধিদপ্তরের ট্যাগযুক্ত সরকারি বস্তা অভিনব পদ্ধতিতে মোড়ক পরিবর্তন করে বাজারে চড়া দামে বিক্রি করত। ঘটনাস্থল থেকে আটক করা 4 জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় যৌথ বাহিনী। ঈদুল আজহা উপলক্ষে বাড়ি ফিরছে মানুষজন। সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গণপরিবহন ও পশুবাহী গাড়ির চাপ বেড়েছে। অনেক ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পরিবার নিয়ে বাড়ি যাচ্ছে। তবে গাজীপুরের কালিয়াকৈরের প্রায় 3 শতাধিক শিল্প কারখানায় আগামী বুধবার ছুটি ঘোষণা করা হবে। এরপর থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা এলাকায় তীব্র যানজটের আশঙ্কা করছে আইন শৃঙ্খলা বাহিনী ও চালকরা। প্রতি বছর এই চন্দ্রা ত্রিমোড় এলাকায় যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এদিকে সকাল থেকে মহাসড়কে চন্দ্রা ত্রিমোড় এলাকায় যানজট মুক্ত রাখতে সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন। ঈদকে সামনে রেখে টাঙ্গাইলে জমে উঠতে শুরু করেছে কোরবানি পশুর হাট। তবে পশু আমদানি বেশি হলেও বেচাকেনা হচ্ছে খুবই কম। ঈদের কয়েকদিন বাকি থাকায় অনেকেই দাম যাচাই করতে হাটে আসছেন। হাটে ছোট সাইজের ষাঁড় গরুর চাহিদাই বেশি। জমে উঠেছে জামালপুর জেলার পশুর হাটগুলো। সাধ্যের মধ্যে ক্রেতারা সেরা গরুটি কিনতে ছুটছেন এক হাট থেকে অন্য হাটে। তবে তুলনামূলকভাবে গরুর দাম বেশি বলে জানায় ক্রেতারা। হাটগুলোতে নির্বিঘ্নে বেচাকেনায় সব ধরনের ব্যবস্থা নিয়েছে ইজারাদাররা। জেলায় কোরবানিযোগ্য পশু রয়েছে প্রায় 1,02,465টি। এদিকে দিনাজপুরের বড় পশুর হাটগুলোতে পর্যাপ্ত গরু উঠলেও ক্রেতা নেই হাটে। এতে হতাশ খামারি সহ গরু বিক্রেতারা বলছেন মাঝারি মানের গরুর চাহিদার কারণে বড় গরুর খদ্দর পাওয়া যাচ্ছে না। জেলায় 2,70,000 কোরবানি পশুর চাহিদা বিপরীতে প্রস্তুত করা হয়েছে 4,06,000 পশু। আমাদের এই কোরবানি উপলক্ষে প্রতিটি হাটেই আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে। তারা অসুস্থ প্রাণীর সেবা দেওয়ার ক্ষেত্রে আন্তরিকভাবে সেখানে অবস্থান গ্রহণ করবে। বেচা কিনা কম, বেচর বাত আছে না, দূর ধুন্দুন পাইকারা হ্যাঁ তাহল দুরন্ত ধুন্দুন পাইকারা হ্যাঁ কাস্টমার হ্যাঁ তাহলে বেচার পামু। অসংখ্য ক্রেতা আজকে আসছে। দূর দূরান্ত থেকে যারা আসবেন তারা গরু নিয়ে আসলে যদি ওই দিন বিক্রি না করতে পারেন, পরের দিন রাতে থেকে পরের দিন আবার বিক্রি করতে পারবেন। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে অস্ট্রেলিয়ার একটি পশুর হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী ওমর ফারুক। ওমর, হাটে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন আর পশুর দাম কেমন বলছে জানাবেন। মোহাম্মদ, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি আশুলিয়ার পলাশবাড়ি ডান্ডাবর এলাকায় যে পশুর হাট বসেছে সেই পশুর হাটে কিন্তু আমি এই মুহূর্তে রয়েছি। তো শিল্পাঞ্চল আশুলিয়ায় কিন্তু এবার 7টি হাটের অস্থায়ী পশুর হাটের অনুমোদন দিয়েছে প্রশাসন। সেই হাটগুলো কিন্তু এখনো তেমন শুরু হয়নি। হাটে গরু গত রাত থেকেই কিছু কিছু গরু আসতে শুরু করেছে। বৃষ্টির কারণে কিন্তু হাটগুলো প্রস্তুত হয়নি, যে কারণে হাটগুলোতে গরু আসতে দেরি হচ্ছে, যে কারণে বিক্রেতাদের সমাগম তেমন ঘটেনি এই পশুর হাটগুলোতে। তো আমি আপনাকে যদি একটু দেখাই, এই হাটে কিন্তু এখনো পরিচর্যা চলছে এবং কিছু কিছু গরু কিন্তু এই হাটগুলোতে প্রবেশ করেছে, গত রাত থেকে আসতেছে, আজকেও আসতেছে। তবে আমরা যেটা জেনেছি, হাট কমিটির সাথে কথা বলে জেনেছি যে হাট কিন্তু পরিচর্যা করে আজকে প্রস্তুত হবে এবং কাল পরশু থেকেই তাদের বেচাকেনা পুরোদমে শুরু হবে বলে তারা আমাদের যেমনটা জানিয়েছেন। তো এই হাটের কিন্তু ক্রেতা বিক্রেতাদের থাকা খাওয়ার সুব্যবস্থা করেছেন এই হাট মালিকগুলো। তো শিল্পাঞ্চল আশুলিয়ার কিন্তু
এখনো সেই জমে ওঠেনি পশুর হাটগুলো। তো আগামীকাল অথবা পরশু থেকেই পুরো দমে বেচা কেনা শুরু হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো শিল্পাঞ্চল আশুলিয়ার পশুর হাটগুলো থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে। টানা বৃষ্টিতে সিলেটের গোপালগঞ্জে টিলা ধসে মাটি চাপায় একই পরিবারের 4 জন নিহত হয়েছে। গেল রাত 1টার দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ার ঘাট এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় ইউপি মেম্বার খলিকুর রহমান বলেন, টানা বৃষ্টির কারণে স্থানীয় বাসিন্দা ইয়াজউদ্দিনের পাকা ঘরের পাশে থাকা টিলা ধসে পড়ে। এই সময় ইয়াজউদ্দিন ও তার স্ত্রী সহ 4 জন মাটি চাপা পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে তাদের মরদেহ উদ্ধার করে। এদিকে বজ্রপাতে একই উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জে ঢাকা দক্ষিণ বাইপাস এলাকায় গ্যাসের রাইজার ফেটে আগুন ধরে যায়। তবে প্রশাসন সে আগুন নিয়ন্ত্রণে আনে। সিলেটে টানা বৃষ্টিপাত ও উজানের ঢলে বিপদসীমা ছাড়িয়ে গেছে সুরমা ও কুশিয়ারা নদীর পানি। সকালে পানি উন্নয়ন বোর্ডে দেওয়া তথ্য অনুযায়ী সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার 79 সেন্টিমিটার ও কুশিয়ারার পানি আমনশীত পয়েন্টে বিপদসীমা 93 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টানা বৃষ্টিতে সিলেট শহরের উপশহর সোবহানীঘাট, হাওড়াপাড়া, জালালাবাদ, ওসমানী মেডিকেল কলেজ চত্বর, এয়ারপোর্ট রোড সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। সুনামগঞ্জে নদ নদী ও হাওরের পানি বাড়ছে। সুনামগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, সুনামগঞ্জে আগামী 2-3 দিনের মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়া বা বন্যার কোনো আশঙ্কা নেই। এদিকে কয়েকদিনের বৃষ্টিপাতে ভারতের সিকিমে তিস্তা নদীর পানি বাড়ছে। এর প্রভাবে লালমনিরহাটে তিস্তা নদীর পানিও বাড়ছে। পানি বৃদ্ধির ফলে ব্যারেজে 44টি জল কপাটের সবগুলো খুলে রাখা হয়েছে। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জি এম মাহমুদ। কখন নাগাদ অভিযোগপত্র দাখিল করা হতে পারে এবং কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। ফাহমিদা, এই কিছুক্ষণ আগেই আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগপত্রটি আনুষ্ঠানিকভাবে সেটি দাখিল করা হয়েছে। এরপর এই অভিযোগের উপর শুনানি হবে, যে শুনানিটি কিন্তু বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে। আসলে শেখ হাসিনার বিরুদ্ধে যে বিচার, এই বিচার কার্যক্রম আসলে সরাসরি দেখানোর জন্যই আসলে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে প্রসিকিউশন থেকে বা আসলে এই অভিযোগপত্র আনুষ্ঠানিকভাবে দাখিল করেছে। আসলে এই অভিযোগপত্রটি 12টার সময় দাখিল করা হবে, এটি আগেই জানিয়ে দেওয়া হয়েছিল এবং নির্ধারিত সময়ে কিন্তু এটি দাখিল করা হলো। তো এই মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার সঙ্গে কিন্তু আরও 2 জন আসামিকে যুক্ত করা হয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এদের বিরুদ্ধেও আসলে অভিযোগে আসলে তদন্তে আসলে প্রমাণ পেয়েছে, এজন্যই তাদেরকে কিন্তু যুক্ত করা হয়েছে। তো এখন শুনানি চলছে। এই শুনানির উপর আসলে নির্ভর করবে আনুষ্ঠানিকভাবে তাদের আসলে বিচারিক কার্যক্রম। অর্থাৎ এই অভিযোগপত্রটি দাখিলের মধ্য দিয়ে কিন্তু মানবতা বিরোধী অপরাধের অভিযোগ, যেটি আসলে জুলাই আগস্টে গণহত্যার ঘটনা ঘটেছে, সেই অভিযোগের যে বিচার কাজ সেটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল। অর্থাৎ এর মাধ্যমে এই জুলাই আগস্টের যে বিচার, এটি আসলে এই যে কার্যক্রম এটি শুরু হয়ে গেল। এই অভিযোগপত্রটি আসলে প্রসিকিউশন থেকে দাখিল করা হয়েছে, বা আপনি জানেন যে এই প্রসিকিউশনের দাখিলের পর বা আসলে বিচার কার্যক্রম শুরু হয়ে যায়, যেটি 12টায় শুরু হয়েছে এবং এটি কিন্তু বাংলাদেশ টেলিভিশন এটি সরাসরি সম্প্রচার করবে বলে গতকাল প্রসিকিউশন থেকে আসলে জানানো হয়েছে। এবং গতকাল কিন্তু এর একটি ট্রায়ালও কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। তো এর উপর এখন শুনানি চলছে। এর পরবর্তী সংবাদে নিশ্চয়ই জানাতে পারবো বা আসলে শুনানিতে বা আসলে এই প্রসিকিউশন বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মানবতা বিরোধী অপরাধের অভিযোগের বিষয়টি নিয়ে আসলে কি বলল। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আসলে সর্বশেষ আপডেট। ফাহমিদা।
হ্যাঁ, মাহমুদ, বিটিভির সৌজন্যে আমরা বিচার কাজটি সরাসরি দেখতে পাচ্ছি। সেটাই বলছিলাম, আমরা নিজেরাও আলোচনা করেছি আজকে 1 নম্বরের শুধু আমাদের একটা প্রার্থনা থাকবে, রিপোর্টের কপিটা একজনের কিন্তু দেখার সুযোগও হয়েছে, একটা কপি একটা ফটোকপি নিয়ে পরশুদিন খালি জানি না, you will have a copy. Much great. Much great. Item the topic for the committee. Very outside, I may give us very kind permission. Which I am posting on as per rule 9A to camera রাখবেন না আপনার পর্যন্ত থাকবে মাত্র কাছে I beg permission to start. Yes, everything has been started. So everything is in order. আমি শুধু একজন আইনজীবী নই, ইতিহাসের এক তরতাজা রক্তাক্ত অধ্যায়ের সশ্রদ্ধ ভাষ্যকার। 2024 সালের জুলাই আগস্টের নারকীয় বিভৎসতা বাংলাদেশ এবং বিশ্ব বিবেককে স্তব্ধ করে দিয়েছিল। ক্ষমতা আঁকড়ে থাকার উদগ্র বাসনা, রাষ্ট্রীয় ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করে ব্যাপক ভিত্তিক এবং পদ্ধতিগতভাবে মানে প্রবলেম ইজ দ্যাট ইট ইজ নট ব্যাপক ভিত্তিক এবং পদ্ধতিগতভাবে মাধ্যমে সংগঠিত নিষ্ঠুর হত্যাযজ্ঞ ও সহিংসতা পরিণত করেছিল 56,000 বর্গমাইল। আমরা এই বিচার শুরু করছি জাতির ইতিহাসের সেই বেদনাদায়ক অধ্যায়ে সংগঠিত অপরাধের জবাবদিহিতা নিশ্চিত করতে, যেখানে নিরস্ত্র নিরীহ সাধারণ নাগরিক, বিশেষ করে তরুণ, ছাত্র, যুবা, নারী ও শিশু, যারা একটি ন্যায়ভিত্তিক ভবিষ্যতের জন্য বৈষম্য এবং কোটা পদ্ধতি নামক কুপ্রথার অবসানের দাবিতে অহিংস এবং ন্যায়সঙ্গত আন্দোলনে অংশগ্রহণ করেছে। 24-এর এই আন্দোলন বৈষম্য বিরোধী ও সরকারের সাথে ভিন্ন মত পোষণকারী অসংখ্য নিরীহ, নিরস্ত্র ও সাধারণ মানুষ এই মামলার অভিযুক্ত আসামিগণ কর্তৃক নির্বিচার হত্যাকাণ্ড ও ভয়াবহ সহিংসতার শিকার। আসামিদের নির্দেশে তাদের নেতৃত্ব এবং নিয়ন্ত্রণে থাকা রাষ্ট্রীয় বাহিনী এবং রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠনের সদস্যদের দ্বারা সংগঠিত হয় হত্যা, অঙ্গহানি, গ্রেফতার, নির্যাতন, গুম ও চিকিৎসা প্রদানে বাধা, মৃত এবং ভিন্ন মানবতা বিরোধী অপরাধ। মাননীয় আদালত,
2024 সালের জুলাই বিপ্লব, যা মনসুন রেভলিউশন বা বর্ষা বিপ্লব নামে পরিচিত, সংঘটিত হয়েছিল 1.5 দশক ধরে চলমান হিসাবে। 2024 সালের 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সময়ে আসামিগণের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বৈধ চ্যালেঞ্জ হিসেবে দেখা দেয়া তরুণদের অবিস্মরণীয় জাগরণ নির্মূল করার উদ্দেশ্যে আসামিগণ সমস্ত রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ওইসব মুক্তিকামী ছাত্র জনতাকে নির্মূল বা স্তব্ধ করে দেওয়ার উদ্দেশ্যে দর্শক এতক্ষণ দেখছিলেন জুলাই আগস্টের বিচার কার্যক্রম, মানবতা বিরোধী অপরাধের বিচার কার্যক্রম সরাসরি বিটিভির সৌজন্যে। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ 2:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।